লাস্ট ক্লাসে আমরা ভেক্টরের অ্যাডিশন আর সাবট্রাকশন করেছিলাম। আজ ভেক্টর অ্যালজেব্রার যেটা থার্ড ক্যালকুলেশন, ভেক্টর প্রোডাক্ট, সেটা তোমাদের শেখাবো। ভেক্টর প্রোডাক্ট দু রকমের হয়, একটা ডট প্রোডাক্ট আর একটা ক্রস প্রোডাক্ট। প্রথমে বলি এটা কিরকম ভাবে হয়। মনে করো একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর বি, দুটো ডট প্রোডাক্টকে আমরা এই মাঝখানে একটা ডট দিয়ে লিখি। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করি, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, দুটোকে এরকম মাঝখানে একটা ক্রস দিয়ে লিখি। তো এই ডট প্রোডাক্টের যে আনসারটা আসে বা যে রেজাল্ট আসে, সেই রেজাল্ট কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি হয়। যে কারণে ডট প্রোডাক্টকে কেউ কেউ স্কেলার প্রোডাক্টও বলে, আর ক্রস প্রোডাক্টের যে রেজাল্ট আসবে সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। সেজন্য ক্রস প্রোডাক্টের রেজাল্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেজন্য ক্রস প্রোডাক্টকে কেউ কেউ ভেক্টর প্রোডাক্টও বলে, কেউ কেউ নয় সবাই বলে ভেক্টর প্রোডাক্টও বলে। তো আমরা এক এক করে দেখে নিই এই ডট প্রোডাক্ট কিভাবে করা হয়, কনসেপ্টটা কি, বা ক্রস প্রোডাক্ট কিভাবে হয়, কনসেপ্টটা কি। দেখো, প্রথম হলো ডট প্রোডাক্ট। একটা ভেক্টর হচ্ছে এ, একটা ভেক্টর বি। এই এ ভেক্টরকে দেখো আমরা রিপ্রেজেন্ট করেছি কিছু একটা a1i, b1j, c1k, বি ভেক্টরকে এভাবে সেম ভাবে রিপ্রেজেন্ট করেছি। যখন ডট করব, ডট করার ক্ষেত্রে আমাদের কমন যে অংশটা মনে রাখতে হবে সেটা হলো a ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। এটা হলো ডট প্রোডাক্টের ফর্মুলা। এবার আমরা যখন তিনটে ইউনিট ভেক্টর নেব একটা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে, তার এক্স অ্যাক্সিসের দিকে এটা আই, এটা জে, আর এটা কে। এটা যদি হয়, আমরা এখান থেকে প্রথমে আই ডট আই কত, জে ডট জে কত, কে ডট কে কত ক্যালকুলেশন করব। মনে করো আমি এখান থেকে আই ডট আইটা ক্যালকুলেট করছি। আই ডট আই যদি ক্যালকুলেট করি তাহলে প্রথমটা হবে মড আই, তারপরেরটা আবার একটা মড আই, কেন কি এটাও আই বিটাও আই, ইন্টু কজ অফ এই আই আর আই তো সেম ভেক্টর, তাহলে দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিশ্চয়ই জিরো, তাহলে কজ জিরো। মড আই এটা ইউনিট ভেক্টরের মড মানে ভ্যালু, তার মানে ওয়ান। পরের মড আই সেটাও ওয়ান, কজ জিরোটাও ওয়ান, তাহলে এটার ফাইনালি ভ্যালু হলো ওয়ান। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আই ডট আই মানে হলো ওয়ান। সিমিলারলি আমরা এখান থেকে প্রুভ করতে পারি জে ডট জে মানে ওয়ান, কে ডট কে এটার ভ্যালুও ওয়ান। আচ্ছা, এবার দেখো, তাহলে এই যে ফর্মুলা দুটো এখান থেকে ডিরাইভ করা হলো, আমরা এ ডট বি করতে চাইছি। এ ডট বি করার সময় প্রথমে এটার সাথে এটার ডট, এটার সাথে এটার ডট হলে এ ওয়ান ইন্টু এ টু, আর আই ডট আই মানে ওয়ান। এবার চলে আসো এটার সাথে এটার ডট, তাহলে এ ওয়ান বি টু আই ডট জে। এই আই ডট জে মানে কি, আই ডট জে মানে দেখো আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি, আই ডট জে ইকুয়াল টু কি হবে, মড আই মড জে। আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কি, আই জে কে প্রত্যেকেরই নিজেদের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এখানে হবে এটা cos 90 ডিগ্রি, cos 90 জিরো, cos 90 যদি জিরো হয় পুরোটাই আসে জিরো। তার মানে যখনই আই জে কে দুটো সেম ইউনিট ভেক্টরের ডট করব সেটা ওয়ান, ডিফারেন্ট হলেই জিরো। এই যে আই ডট জে জিরো, আই ডট কে জিরো, জে ডট কে জিরো, কে ডট আই জিরো, ডিফারেন্ট হলেই জিরো, আর সেম হলেই সেটার ভ্যালু ওয়ান। তাহলে এটার সাথে এটা যদি ডট করি, এখানে আই ডট জে আসবে জিরো, জিরো বলে এই টার্মটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে এ ওয়ান এ টু পেলাম। এবার বি ওয়ান এর সাথে বি টু, জে ডট জে ওয়ান, সি ওয়ান এর সাথে সি টু, কে ডট কে ওয়ান। তাহলে আমরা সহজে মনে রাখবো ডট প্রোডাক্ট করতে গেলে আই এর যে সহগ দুটো তাকে মাল্টিপ্লাই করব, সিমিলারলি জে এর সহগ দুটোকে মাল্টিপ্লাই করব, কে এর সহগ দুটোকে মাল্টিপ্লাই করব। এভাবে আমরা এ ডট বি বের করতে পারি। আর এ ডট বি এর জেনারেল ফর্মুলা বলেছিলাম এটা। এখান থেকে দেখো এ ডট বি যদি এ বি কস থিটা হয়, তাহলে এখান থেকে কস থিটা হলো এ ডট বি বাই মড এ মড বি।
এইটা আমার কি কাজে লাগবে? এখান থেকে আমরা যদি আমার দুটো ভেক্টর এরকম এ বি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে এই ভ্যালুগুলো বসিয়ে আমরা চাইলে কস থিটার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে থিটাও ক্যালকুলেট করতে পারি। থিটা মানে হলো এখানে এ আর বি এই ভেক্টর দুটোর মধ্যে কত অ্যাঙ্গেল থাকে সেটা। চলো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে দেখা যায়। এখানে দেখো বলেছে এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, এই একটা ভেক্টর দিস, বি একটা এটা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। যখনই দুটো ভেক্টর দিয়ে এই তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে দেবে, তখন আমাদের প্রথম কাজ হবে ভেক্টর এর মড বের করা। এটা যদি এ ভেক্টর থাকে তাহলে তার মড কি করে করব? মড করার রুল আগের ক্লাসেই শিখেছো। আই এর যেটা সহগ 1 স্কোয়ার, জে এর সাথে আছে 2 তাহলে 2 স্কোয়ার, কে এর সাথে 1 তাই 1 স্কোয়ার। এটা ইকুয়াল টু একটা ভ্যালু আসছে কত না, এটা 1, এটা 4 আর এটা 1, তাহলে √6। একই রকম ভাবে মড বি কত আসবে? মড বি হলো স্কোয়ার রুট অফ, দেখে নাও, আই এর সাথে 2, জে এর সাথে 1, কে এর সাথে 1 ইকুয়াল টু এটাও কত আসবে? এটাও আসবে √6। তাহলে প্রথম কাজ কি আমার? মড এ বের করা, সেকেন্ড কাজ হলো মড বি বের করা। এরপরের কাজ হলো এ ডট বিটা বের করা, এ ডট বি। এ ডট বি রুল কি বলেছি? এখানে আই এর সাথে কিছু নেই মানে 1, তাহলে 1 ইন্টু 2 ইজ 2 প্লাস 2 ইন্টু এখানে কিছু নেই মানে 1, 2 ইন্টু 1 ইজ এটাও 2 প্লাস কে এর সাথে 1, এখানেও কে এর সাথে 1, 1 ইন্টু 1 ইজ 1, তাহলে 2 2 4 আর 1 5। তাহলে কি হলো? আমাদের যখনই দুটো ভেক্টর দেওয়া থাকবে তাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আমাদের প্রথম কাজ হলো মড এ বের করা, তারপর মড বি বের করা, তারপর এ ডট বিটা বের করা। করার পর আগের পেজে দেখো অ্যাঙ্গেল বের করার জন্য আমরা একটা ফর্মুলা দেখেছিলাম। কি দেখেছিলাম? এই যে সরি, cos থিটা ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, এই ফর্মুলাটাকে ইউজ করব। এটাকে পরের পেজে নিয়ে চলো। তাহলে আমাদের কাছে কি ছিল? cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি। এবার ভ্যালুগুলো বসাচ্ছি। এখানে ভেক্টর সাইন দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এটা যেহেতু মডের ভেতরে আছে। এ ডট বি কত? 5 ডিভাইডেড বাই মড এ কত? ওই যে √6, মড বি কত? সেটাও √6, তার মানে এটা হলো 5/6। একটা জিনিস খেয়াল করবে, কস থিটার ভ্যালু কিংবা ধরো সাইন থিটার ভ্যালু আমরা সবসময় জানি কখনোই গ্রেটার দ্যান 1 হতে পারে না। তাহলে এইখানে আমার কস থিটার ভ্যালু যদি কোনোভাবে দেখো এটা গ্রেটার দ্যান 1 হয়ে গেছে, তাহলে বুঝবে কোথাও ক্যালকুলেশনে ভুল আছে, সেখানেই আবার ক্যালকুলেশন শুরু থেকে করে নেবে। তাহলে cos থিটা এখান থেকে পেলাম, তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কি পাবো? cos ইনভার্স 5/6। এই হলো। তাহলে যখন এরকম দুটো ভেক্টর দেওয়া থাকবে তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখান থেকে আরো একটা অ্যাপ্লিকেশন দেখো। বলছে এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার, যেখানে এ এর ভ্যালু দেওয়া আছে আর বি এর ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলছে ফাইন্ড এক্স। তো যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার হওয়া মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, আমরা একটু ডট প্রোডাক্টকে যদি একটু ভাবি, দেখো এ ডট বি মানে কি? মড এ মড বি কস থিটা। তাহলে এখানে থিটা কত? 90 ডিগ্রি, তাহলে এই বসিয়ে দিলাম cos 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু আমরা জানি 0, বসালাম 0, তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 আসে। তাহলে যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তাহলে অবশ্যই তাদের ডট প্রোডাক্টের ভ্যালু 0 হবে। তাহলে এখানে আমার এ দেওয়া আছে i প্লাস এক্স জে আর বি দেওয়া আছে 2i এটা। তাহলে আমরা এটাকে একটু পাশাপাশি বসিয়ে নিলাম। এ সমান আছে হলো i প্লাস এক্স জে আর বি সমান আছে হলো 2i মাইনাস জে প্লাস কে। তাহলে এখান থেকে এ ডট বি কত হবে? প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করব। আই এর সাথে এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 2। জে এর সাথে এখানে এক্স আছে, এখানে -1 আছে, তাহলে -x। এখানে কে নেই মানে কে এর সাথে অ্যাকচুয়ালি 0 আছে,
তাহলে 0 ইন্টু এর সাথে 1 1 ইজ 0, তাহলে এটা লিখলাম না। তাহলে এখানে a ডট b হলো 2 মাইনাস এক্স। তাহলে যেহেতু এরা পারপেন্ডিকুলার তাহলে a ডট b 0, এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 2। তাহলে মাথায় রাখতে হবে যে কোনো দুটো ভেক্টর যদি তারা পারপেন্ডিকুলার হয় তাহলে পরে তাদের ডট প্রোডাক্টের ভ্যালু কিন্তু অলওয়েজ 0 হবে। আশা করছি কোনো ডাউট নেই। পরের টপিকে চলো। আচ্ছা, এই ডট প্রোডাক্টের বেশ কিছু অ্যাপ্লিকেশন হয়। তার প্রথম একটা হলো ডট প্রোডাক্ট দিয়ে আসলে ওয়ার্ক ক্যালকুলেশন করা হয়। এই ওয়ার্ক বা ওয়ার্ক ডানের কি ডেফিনেশন ছিল না, কোনো একটা অবজেক্টের উপর যদি আমরা কোনো রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটা নেট ফোর্স অ্যাপ্লাই করি এবং সেই ফোর্স অ্যাপ্লাই করার পর যদি সেখানে কিছু অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হয়, সেই ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যে প্রোডাক্ট সেটাকেই আমরা বলি হলো ওয়ার্ক। তো সেক্ষেত্রে আমরা একটা কমনলি বলতে পারি যে ওয়ার্ক মানে হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কিন্তু ফোর্স নিজে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আবার ওয়ার্ক কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে যদি দুটো ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশনে একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে নিশ্চয়ই এর মাঝখানে যে মাল্টিপ্লিকেশনটা সেটা কোনোভাবেই ক্রস প্রোডাক্ট হতে পারে না, সেটা অবশ্যই ডট প্রোডাক্টই হবে। তাহলে এখানে পরিষ্কার মনে রাখবে ওয়ার্ক বের করতে গেলে কি করতে হয়, ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট গুণ করতে হয়। তো এর একটা অ্যাপ্লিকেশন দেখো যে এইখান থেকে কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে। এখান থেকে তোমাকে ধরো একটা ফোর্স বলে দিল যে ইফ আ ফোর্স 2i plus j Newton is applied on an object and it is displaced from by না বলে from দুটো পয়েন্ট দেওয়া হলো, ধরো যে 1 2 3 2 4 5 6, ক্যালকুলেট ওয়ার্ক। তাহলে দেখো এখানে ফোর্স কত, 2i plus j নিউটন, ফাইন, এটা হলো আমার ফোর্স এফ। আচ্ছা, এখানে ডিসপ্লেসমেন্ট কত, এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট আলাদা করে বলা নেই, এখানে বলা হচ্ছে অবজেক্টটা এখান থেকে এইখানটাতে গেছে, তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট এটা থেকে ক্যালকুলেট করে নিতে হবে। তো এখানে আমরা ডিসপ্লেসমেন্টটাকে যদি এস ভাবি তাহলে এস ইকুয়াল টু কি হবে, এর আগেই শিখেছো ডিসপ্লেসমেন্ট বের করতে হয় কিভাবে, তাহলে 4 মাইনাস 1 এটা হলো 3i প্লাস 5 মাইনাস 2 মানে 3j প্লাস 6 মাইনাস 3 ইজ 3k। এই হলো আমার ডিসপ্লেসমেন্ট। ফোর্স কতটা, F ইকুয়াল টু 2i প্লাস j, কোনো কে কম্পোনেন্ট নেই। আচ্ছা, এইটাতে আমরা ধরে নিলাম সব এসআই তে আছে মানে মিটারে আছে, তাহলে ডিসপ্লেসমেন্ট হলো দিস মিটার, ফোর্স হলো দিস নিউটন। তাহলে আমার যে ওয়ার্ক আসবে ওয়ার্কে কিন্তু নিউটন ইন্টু মিটার মানে এর ইউনিট হবে জুল। তাহলে এখান থেকে ওয়ার্ক বের করতে গেলে কিভাবে করা হচ্ছে, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট মানে এফ ডট এস, এই দুটোকে ডট করো, তাহলে ডটের রুল অনুযায়ী কি এই সহগ সহগ গুণ হয়, তাহলে 3 2 6 প্লাস 3, এটার জন্য কে কম্পোনেন্টে কিছু থাকে না, তাহলে 6 প্লাস 3 ইজ 9 জুল। তাহলে এইটা আমরা করলাম কি ক্যালকুলেশন অফ ওয়ার্ক। আচ্ছা, এই জায়গাটা থেকে একটুখানি বলে রাখি যে এই ডট প্রোডাক্টের অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আছে। ডট প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝতে গেলে তোমাকে আগে ডট প্রোডাক্টের একটা ছবি দেখতে হবে। মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এ এদিকে, একটা ভেক্টর আছে বি এদিকে, এদের মধ্যে ধরে নিলাম অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে এর আগে যেটা ভেক্টর রেজলিউশন দেখেছিলাম সেই ভেক্টর রেজলিউশনের রুল অনুযায়ী বি এর এই এর দিকের কম্পোনেন্টটা কত হবে, এই বি ভেক্টরের এর দিকের কম্পোনেন্ট হবে নিশ্চয়ই বি কস থিটা। এইবার বি ভেক্টরের এর দিকের কম্পোনেন্ট বি কস থিটা,
তাহলে আলটিমেট কি হলো, আমি যদি এই ডট প্রোডাক্ট যেটা ছিল এ বি কস থিটা বের করতে চাই, তাহলে এ বি কস থিটা মানে হলো এ এর দিকে যে বি কম্পোনেন্টটা রয়েছে সেটা নিলাম, বি এর যে কম্পোনেন্টটা আর তার সাথে এ ভেক্টরকে নিলাম, এই দুটো মাল্টিপ্লাই করলাম। তাহলে এই যে টার্মটা বলা হয়, এখানে একটা নতুন ওয়ার্ড ইউজ করা হয়, প্রজেকশন। তাহলে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্টের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটা হলো একটা ভেক্টরের আর একটা ভেক্টরের উপর প্রজেকশন ক্যালকুলেশন করা। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। পরের টপিকে চলো। তাহলে ডট প্রোডাক্টের আপাতত এ কটা, এরপর আরো কিছু প্রবলেমে আসছি, আপাতত ক্রস প্রোডাক্টটা শিখে আসি। আচ্ছা, ক্রস প্রোডাক্ট জিনিসটা কি? ক্রস প্রোডাক্ট হলো, মনে করো এ আর বি দুটোকে ক্রস করলাম, করলে কি পাবো, মড এ মড বি সাইন থিটা। এর আগেরটা ছিল এ ডট বি তে এ বি কস থিটা, কিন্তু দেখো এখানে একটা এক্সট্রা টার্ম দেখো এন ক্যাপ লেখা আছে। এই এন ক্যাপটা কি মিন করে? এন ক্যাপটা মানে এটা কিন্তু একটা ইউনিট ভেক্টর। এন ক্যাপটা কি? ইউনিট ভেক্টর। এটা কি মিন করে? আসলে যদি আমরা ক্রস গুণ করি দুটো ভেক্টরকে, দুটো ভেক্টরের ক্রস গুণ করলে, আমি আগেও বলেছি যে রেজাল্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হয়। আর তাহলে ভেক্টর কোয়ান্টিটি মানে তার একটা ডাইরেকশন থাকবে। তার যদি ডাইরেকশন থাকে তাহলে এ আর বি এর ভেক্টর মানে গুণ করার পর যে রেজাল্টটা পেলাম তার ডাইরেকশন হবে হলো এই এন। এবার এই ডাইরেকশন অ্যাকচুয়ালি ফিজিক্যালি কিভাবে ক্যালকুলেট করা হয়? ডাইরেকশন ফিজিক্যালি ক্যালকুলেট করার জন্য আমাদের কাছে একটা রুল হয়, যে রুলটাকে আমরা বলি স্ক্রু রুল। কি জিনিস? দেখো, মনে করো এইদিকে একটা ভেক্টর আছে এ, এদিকে একটা ভেক্টর আছে বি। আমাকে বের করতে হবে হলো এ ক্রস বি এর ডাইরেকশন। দেখো, এ ক্রস বি এর ভ্যালু যেটা বের করতে হচ্ছে সেটা তো মড এ মড বি সাইন থিটা দিয়ে আমরা ক্যালকুলেট করলাম, কিন্তু ডাইরেকশন কিভাবে করব? ডাইরেকশন ক্যালকুলেট করার সময় তোমাকে দেখতে হবে তুমি কার ক্রস প্রোডাক্ট করছো। আগে কে আছে? আগে এ আছে, পরে বি আছে। আগে এ পরে বি। তাহলে প্রথমে যে আছে তার থেকে সেকেন্ডে যে আছে তার দিকে এরকম এই ছবিতে একটা অ্যারো দিলাম। এরপরের কাজ হলো আমরা একটা রাইট হ্যান্ড স্ক্রু নেব। রাইট হ্যান্ড স্ক্রু অবশ্যই ইমাজিনারি নেব। এইখানে আমি রাইট হ্যান্ড দিয়ে একটা স্ক্রুকে ভাবছি, অ্যারো যেদিকে আছে আমি স্ক্রুটাকে ওই দিকে ঘোরাচ্ছি। তাহলে অ্যারো বরাবর যদি এরকম ঘোরাই, তাহলে স্ক্রুটা কি হবে, স্ক্রুর যেটা টিপ বা মাথাটা ওটা দেখো বাইরের দিকে চলে আসছে। তাহলে কি হলো, আমরা অ্যারো রাইট হ্যান্ড স্ক্রুকে যদি এই অ্যারো বরাবর ঘোরাই, যেহেতু স্ক্রুটা এরকম বাইরে বেরিয়ে আসবে, তাহলে এক্ষেত্রে কিন্তু এ ক্রস বি এর যে রেজাল্ট এন্ড ডিরেকশন হবে সেটা কিন্তু এই পেজের উপর এরকম বাইরের দিকে হবে। আচ্ছা, এই সেম প্রবলেমে যদি আমাদেরকে বি ক্রস এ বের করতে বলতো, বি ক্রস এ মানে তাহলে কি, আগে কে? আগে বি পরে এ। তাহলে বি থেকে এ এর দিকে অ্যারো ভাবতাম। এইবার রাইট হ্যান্ড স্ক্রু কোন দিকে ঘোরাতে হতো? তাহলে ডান দিকে ক্লকওয়াইজ ঘোরাতে হতো। তাহলে একটা রাইট হ্যান্ডেড স্ক্রুকে ক্লকওয়াইজ ঘোরালে কি হবে, এরকম ভাবে ডান দিকে যাবে। তাহলে টিপটা কি ভেতরের দিকে যাচ্ছে। তাহলে এই ছবিতে বি ক্রস এ যদি ক্যালকুলেশন করতে হয়, বি ক্রস এর ডাইরেকশন কিন্তু এই পেজটার সাথে পারপেন্ডিকুলারলি ভেতর দিকে, আর এ ক্রস বি করলে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে। এখানে আমি বারবার একটা কথা বলছিলাম যে রাইট হ্যান্ড স্ক্রু, রাইট হ্যান্ড স্ক্রু, তাহলে কি লেফট হ্যান্ড স্ক্রু বলে কিছু আছে মেকানিক্সের? অবশ্যই রাইট হ্যান্ড স্ক্রু এবং লেফট হ্যান্ড স্ক্রু দুটো কনসেপ্ট পুরো আলাদা। শুধুমাত্র মেকানিক্স কেন, আমরা যত মেকানিক্যাল কাজকর্ম দেখতে পাই আমাদের যত ফিল্ডে, সেখানে দু টাইপের স্ক্রুই ব্যবহার করা হয়। কিছু কিছু স্ক্রু আছে যেকে ডান হাত দিয়ে ডান দিকে ঘোরালে ওটা জেনারেলি কি হয়, ডান হাত দিয়ে যদি আমি স্ক্রুকে এভাবে ডান দিকে ঘোরাই ওটা ভেতর দিকে যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু স্ক্রু আছে যে স্ক্রুগুলোকে ডান দিকে ঘোরালে ওটা বাইরের দিকে বেরিয়ে আসে। সুতরাং এ ধরনের স্ক্রুও পসিবল। তাই যদি কখনো মনে রাখ মানে এরকম প্রবলেমের জায়গায় আসে, অবশ্যই মাথায় রাখতে হবে রাইট হ্যান্ড স্ক্রু মেনশন করাটা খুব জরুরি। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম না, ক্রস গুণ আর ক্রস গুণের কিভাবে ডাইরেকশন বের করতে হয়। এইবার আই জে কে দিয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্রস গুণ কিভাবে করতে হয় সেই কনসেপ্টটা একটু দেখবে এবার। দেখো,
দেখো আই জে কে, তো আই জে কে দিয়ে যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, প্রথমে ধরো আই ক্রস যেটা আমরা বের করব। এই আই ক্রস জে যদি ক্যালকুলেশন করতে হয়, এটার দু রকম ভাবে আমি শিখিয়ে দিচ্ছি। একটা হলো একটা শর্টকাট রুল আছে, আর একটা হলো ডেসক্রিপটিভ রুল। আমি শর্টকাট রুলটা আগে শেখাই। আমরা প্রথম কাজ হলো এরকম একটা সার্কেল বানাবে, তার উপর আই জে কে এরকম ভাবে ক্লকওয়াইজ লিখে দেবে, অ্যারো গুলোও এইভাবে ক্লকওয়াইজ দিয়ে দেবে। দিলাম। আমাদের বের করতে বলেছে কি আই ক্রস জে, তাহলে আই ক্রস জে যদি হয়, প্রথমে আই তারপর জে, তাহলে কে পড়ে রইল কে, তাহলে ইকুয়াল টু হবে কে। এটাকে আই ক্রস জে ক্লকওয়াইজ ঘুরে পেয়েছি, সেজন্য এখানে প্লাসই হবে। যদি মনে করো এটা বের করতে বলতো জে ক্রস আই, তাহলে কি হতো, দেখো জে আগে আই পরে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হতো, তাহলে সেক্ষেত্রে আমার আনসার হতো মাইনাস কে। তাহলে এই একটা সার্কেল থেকে আই জে কে যে কোনো ক্রস গুণ আমরা ইজিলি মনে রাখতে পারি। ধরো এখান থেকে আমাদের কেউ একটা বললো কে ক্রস জেটা বের করো, কে ক্রস জে। তাহলে এবার এই সার্কেলে আসো, কে এখানে জে এখানে, তাহলে কোন দিকে ঘুরতে হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস হবে, লেফট কে পড়ে রয়েছে আই, তাহলে মাইনাস আই। এটা হলো আমার আনসার। তাহলে আই জে কে এই কি বলে ক্রস প্রোডাক্ট করলে এভাবেই আমরা পেতে পারি। আচ্ছা, যদি ধরো আই ক্রস আই যদি বের করতে হয়, আই ক্রস আই বের করতে গেলে এই জেনারেল ফর্মুলাতে আসতে হবে। আই ক্রস আই মানে হলো তাহলে আই ক্রস আই ইকুয়াল টু, তাহলে কি হবে, মড আই সাইন আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, জিরো, সাইন জিরোর ভ্যালু টোটালটা হলো জিরো, তাহলে আলটিমেট আই ক্রস আই হলো জিরো। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে আই ক্রস আই জিরো পেলাম। তাহলে একই রকম রুলে জে ক্রস জেটাও জিরো হবে, কে ক্রস কেটাও জিরো হবে। আর আই জে কে নিজেদের মধ্যে যদি ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে থাকে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করতে হয়, তাহলে সবসময় এই সার্কেলের হেল্প নিয়ে করব। আচ্ছা, ধরো তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর দুটো অবশ্যই আই জে কে দেওয়া আছে, বললো যে এই ভেক্টর দুটোকে কি করতে হবে না, ভেক্টর প্রোডাক্ট মানে ক্রস গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, একদম সেই ছোটবেলার মতো, মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, যেমন সবার সাথে সবার গুণ করতে হয় সেভাবে করতে পারো, কিন্তু সেভাবে করার অত সময় আমাদের নেই এমসিকিউতে, বা কেউ করেও না। তাহলে এক্ষেত্রে আমাদের রুল কি, এক্ষেত্রে আমাদের ডিটারমিন্যান্টের একটা ফর্ম মনে রাখতে হয়। সেই ডিটারমিন্যান্ট ফর্ম মনে রাখলে ক্রস গুণ করাটা অনেক ইজি হয়। সেটা কিরকম একবার একটু দেখে নাও। মনে করো দুটো ভেক্টর দেওয়া আছে, একটা এ আর একটা বি। এটা সাপোজ এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে। বিটা যেটা দেওয়া আছে, একটা কাজ করি এটাকে, ঠিক আছে যা আছে আছে, এ টু আই প্লাস বি টু জে প্লাস সি টু কে, এই আছে। আমাদের বের করতে হবে হলো এ ক্রস বি। এই এ ক্রস বি এর যে ভ্যালু, এটা বের করার সহজ নিয়ম হলো প্রথমে একটা ডিটারমিন্যান্ট নেবে। এই ডিটারমিন্যান্টের একদম প্রথম লাইনে হবে আই জে কে। যে ভেক্টর দুটোর ক্রস গুণ করতে হবে তার প্রথমটাই আই এর সাথে এ ওয়ান আছে, জে এর সাথে বি ওয়ান আছে, কে এর সাথে সি ওয়ান আছে, এখানে লিখে দেবো। একই রকম ভাবে সেকেন্ড লাইনে যে বি আছে, তাহলে এর জন্য এ টু, এটার জন্য জে এর সাথে বি টু, এটার সাথে সি টু। এবার ডিটারমিনেন্ট প্রথমে এভাবে কনভার্ট করলাম। এরপর যেটা করতে হবে ডিটারমিনেন্টের ক্যালকুলেশন। কিভাবে ক্যালকুলেশন করে নিয়ম নিশ্চয়ই মনে আছে, তবু একবার দেখায়। প্রথম যে থাকবে আই, প্রথমটাকে নিলাম আই,
যখন আই কে নেব, এই সোজাসুজি এর যে এই লাইনটা মানে ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইনকে বাদ দেব, বাদ দিলে কি পড়ে থাকলো, এই দুটো ক্যালকুলেশন পড়ে থাকে, মানে হলো B1C2 মাইনাস B2C1। এই হলো প্রথম অংশটা। প্রথমবার প্লাস নিয়েছি, পরের বার মাইনাস নিলাম। এখানে ডিটারমিনেন্টের ক্যালকুলেশনে কিন্তু মনে করতে পারছো নিশ্চয়ই, প্রথমবার প্লাস, তারপরের বার মাইনাস, তারপরের বার প্লাস, তারপরের বার এভাবে পরপর কন্টিনিউ হয়। এই পরপর কন্টিনিউ মানে প্লাস মাইনাস কেন বারবার চেঞ্জ হয়, সেটা ম্যাথামেটিক্স এর রুল আছে, -1m+n এর কনসেপ্ট থেকে। তো আমরা এই রুলের মধ্যে না গিয়ে আমরা ডাইরেক্ট মনে রাখার জন্য এরকম একটা কনসেপ্ট ব্যবহার করছি, যে প্রথমে প্লাস, পরের বার মাইনাস, আবার প্লাস। তাহলে মাইনাস, এবার নেব জে কে যখন নেব তখন জে এর এরকম ভার্টিক্যাল হরিজন্টাল লাইন বাদ দিলে এখানে পুরো কি থাকে, A1C2 মাইনাস A2C1। তাহলে প্রথমবার প্লাস নিয়েছি, তারপর মাইনাস, তারপর পরের বারে কে এর জায়গাতে হবে প্লাস। এবার কে নিলাম, কে এর সাথে কি কি আসবে, কে এর সাথে এখানে লিখে নিচ্ছি, তাহলে এই ভার্টিক্যাল লাইন, এই হরিজন্টাল লাইন বাদ, তাহলে আমার রইল পড়ে এই চারটে। তাহলে এই চারটের ক্যালকুলেশন মানে A1B2 মাইনাস A2B1, A1B2 মাইনাস A2B1। দেখো, ডিটারমিনেন্টের আমি যে ফর্মে তোমাদের ক্যালকুলেশন শেখালাম, অনেকে হয়তো একটু ডিফারেন্ট ফর্মেও শিখেছো। কেউ কেউ সবগুলোকে প্লাস ধরে এই মাঝখানে এই গুণটাকে অনেকে উল্টে নেয়। যেভাবেই করো একটা ভাবে করলেই হলো, যেটা করবে ঠিকঠাক করে করবে, দুটোকে মিশিয়ে ফেললে কিন্তু অঙ্ক ভুল হতে পারে, সাবধানে করবে। আচ্ছা, তাহলে এভাবে আমরা কি করলাম, এভাবে আমরা আসলে ক্রস গুণগুলো শিখলাম। পরের টপিকে চলো। এইবার এই ক্রস গুণের অ্যাপ্লিকেশন কোথায় আছে? ক্রস গুণের অ্যাপ্লিকেশন আছে মূলত দুটো জায়গাতে, একটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর একটা হলো এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর এরিয়া অফ প্যারালেলোগ্রাম কিরকম? ধরো তোমাকে বলা হলো যে একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড দেওয়া হলো, যে এটা একটা ভেক্টর এ আর অন্য সাইডটা হলো ভেক্টর বি। তোমাকে বলা হলো যে এর এরিয়া কত। অথবা এভাবেও বলা যেতে পারে যে একটা প্যারালেলোগ্রাম যার একটা সাইড এ একটা সাইড বি, এবার বলা হলো এই পুরো প্যারালেলোগ্রামের এরিয়া কত। তো এই পুরো প্যারালেলোগ্রামের যেটা এরিয়া সেটা হবে মড অফ এ ক্রস বি হলো। আচ্ছা, প্যারালেলোগ্রামের অর্ধেক করলেই তো ট্রায়াঙ্গেল এসে যায়, তাহলে পরে এরিয়া অফ ট্রায়াঙ্গেল করলে সেটা হাফ অফ মড অফ এ ক্রস বি হবে। এই দেখতে পাচ্ছ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হলো হাফ অফ মড অফ এ ক্রস বি, আর এরিয়া অফ প্যারালেলোগ্রাম হলো শুধুমাত্র এ ক্রস বি। এখানে কিন্তু শুধুমাত্র ভ্যালুর কথা বলা হচ্ছে। আবারও বলছি, তাহলে ডাইরেকশন কি করে বের করব? যে কোনো এরিয়ার ক্ষেত্রে ডাইরেকশন, আচ্ছা এরিয়ার কি ডাইরেকশন হয়? অবশ্যই হয়। সাধারণত এরিয়া মানে লেংথ ইনটু ব্রেথ, মানে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। তাহলে এরিয়াকে কি কখনো ভেক্টর হিসাবে ক্যালকুলেট করা হয়? মানে এরিয়ার ডাইরেকশন কি আদৌ এমন কোনো জায়গা আছে যেখানে ম্যাটার করে? অবশ্যই করে। কোথায় ম্যাটার করে একবার বলছি শোনো। এরিয়ার ডাইরেকশন ম্যাটার করে কোথায়? মনে করো কিছু লাইনস অফ ফোর্স, মানে বলরেখা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। আমি কি করলাম, এখানে আমার একটা এরিয়াকে ঠিক এইরকম ভাবে পারপেন্ডিকুলার বসালাম। তাহলে ধরা যাক যে 100টা বলরেখা ওকে ক্রস করছে। এইবার কি করলাম, আমি ওই যে আমার এরিয়াটা আছে ওটাকে সামান্য একটু কাত করলাম। কাত করলে তখন কি নাম্বার অফ বলরেখা একই সংখ্যা পাস করবে? মোটেই না, সেটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমার এরিয়াটা এইভাবে আছে না একটু কাত করা আছে, সেটা ম্যাটার করছে। তার মানে এরিয়ারও একটা ডাইরেকশন ভাবা যেতে পারে। সাধারণত এরিয়ার ডাইরেকশন বললে ইন আ সিঙ্গেল ওয়ার্ড বলা হয়, এটা হলো আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস। মানে কোনো একটা সারফেসের বা এরিয়ার যে ডাইরেকশন সেটা হলো ওটার উপর যদি একটা আউটওয়ার্ড নর্মাল মানে লম্ব টানি, সেটাই হলো গিয়ে এরিয়ার ডাইরেকশন। তো এখানে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা এরিয়া অফ প্যারালেলোগ্রাম যেটা বের করছি, এটা সম্পূর্ণ স্কেলার কোয়ান্টিটি হিসাবে এরিয়া বের করছি। এখানে আমরা ডাইরেকশনের কথা বলছি না। ইনকেস যদি ডাইরেকশনের কথা বলতে হয়, সেক্ষেত্রে তখন ওই সেই স্ক্রু রুল বা রাইট হ্যান্ড স্ক্রু রুল ইউজ করব। পরের টপিকে চলো। আচ্ছা, এরপর যেটা আছে একটা অ্যাপ্লিকেশন আছে।
find the area of parallelogram which has two adjacent sides a and b where a and b are given as like this. তো এটা অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, একটা আমি করে দিচ্ছি বলতে দেখো আমাদের তাহলে কি করতে হবে, দেখো ফাইন্ড দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম। তাহলে এরিয়া অফ প্যারালেলোগ্রাম যদি বলে থাকে, এরিয়া অফ প্যারালেলোগ্রাম আগের পেজে কি দেখেছিলাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম মানে মড অফ এ ক্রস বি, এটা হলো এরিয়া অফ প্যারালেলোগ্রাম বা এই যে এরিয়া অফ প্যারালেলোগ্রাম। তাহলে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব, আর এই ফর্মুলা ইউজ করব মানে সেই ডিটারমিনেন্ট নেব। তা ডিটারমিনেন্ট নিলে কিরকম হবে দেখে নেওয়া যাক। তাহলে ডিটারমিনেন্ট নিতে গেলে যেটা করতে হবে, আগে এটাকে একটু মুছে নিই। ওকে, তাহলে দেখো আমার যে দুটো ভেক্টর আছে এ আর বি, আমরা প্রথমে আগে ডিটারমিনেন্টের ফরমেশনটা দেখে নিই। প্রথম লাইনে সব কি হবে, আই জে কে। পরের লাইনে কি হবে, আই এর সাথে 2 আছে, জে এর সাথে 1 আছে, কে এর সাথে -1 আছে। এখানে আই এর সাথে 1 আছে, জে এর সাথে 2 আছে, কে এর সাথেও 2 আছে। তাহলে আমাদের কি করতে হবে, এটাই তো আমার মড অফ এ ক্রস বি, এটাই হলো মড অফ এ ক্রস বি ইকুয়াল টু, রুল কি, প্রথমে আই নিলাম, আই নিয়ে এই লাইন বাদ, তাহলে 2 1 2 মাইনাস মাইনাসে +2 গেল। তাহলে প্রথমটা প্লাস ছিল, এবার একটা মাইনাস। এবার নেব জে, যখন জে নেব এইটা আর এইটা বাদ, 2 2 4 মাইনাস অফ -1 মানে 5 মানে 4 + 1। নেক্সট হলো কে, কে যখন নেব এইটা বাদ, 2 2 4 -1 মানে 3। আচ্ছা, তাহলে এখানে কত হলো, 4i এলো, এখানে এলো -5j, পরেরটা আসলো +3k। আচ্ছা, এটা সব তো ভেক্টর ফর্মে আছে, তাহলে আমাকে তো এটার মড নিতে হবে। মড মানে স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার প্লাস অফ -5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16 প্লাস 25 প্লাস 9। এবার যা হবে তোমরা এখানে ক্যালকুলেশন করে নেবে। এবার বলি, এটা যেহেতু এরিয়া বের করেছি, তাহলে এখানে কিন্তু এর ইউনিট কিন্তু অবশ্যই স্কোয়ার ইউনিট হবে। যদি বাকি সবগুলো তোমার সেন্টিমিটারে থাকে কিংবা মিটারে থাকে, তাহলে সেই অনুযায়ী তোমাকে স্কোয়ার সেন্টিমিটার বা স্কোয়ার মিটার এই অবস্থাতে এর আনসারকে রাখতে হবে। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস বলে রাখি, যদি ধরো এরকম এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, দিয়ে বললো ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাহলে সেম প্রথমে আগে মড অফ এ ক্রস বি করবে, লাস্টে একটা শুধু হাফ মাল্টিপ্লাই করলে ওটা হয়ে গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ প্যারালেলোগ্রাম মানে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বলে তাহলে এইভাবে করবে, যখনই ট্রায়াঙ্গেল বলবে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। আচ্ছা, এখানে আরেকটা অ্যাপ্লিকেশন হয়, সেটা আসছি। এখানে দেখো একটা দেওয়া আছে, এ বি দেওয়া আছে, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল হুইচ হ্যাজ 2 সাইডস এ অ্যান্ড বি। যদি এরকম থাকে তাহলে বুঝতে পারছো এটাতে হাফ অফ মড অফ এ ক্রস বি করতে হবে। এটা তোমাদেরকে HW টাইপের থাকলেও এটা তোমরা নিজেরা করে নেবে। আমরা যেটা করব সেটা হলো, এর আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এর অ্যাপ্লিকেশনটাকে বলা হচ্ছে টর্কের ডেফিনেশনের মধ্যে এর অ্যাপ্লিকেশন আছে। তাহলে টর্ক প্রথমে দেখতে হবে কাকে বলে। টর্ক হলো, মনে করো একটা অবজেক্টকে আমরা দুটো ফোর্স অ্যাপ্লাই করেছি, কিরকম, ধরো এরকম ভাবে, একটা এদিকে আর একটা মনে করো এদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি। এই ফোর্স দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মনে করো আর। তাহলে যদি দুটো ফোর্স থাকে, এই ফোর্সটা কি করবে, এই অবজেক্টটাকে এভাবে ঘোরানোর চেষ্টা করবে। যখন অবজেক্টটাকে ঘোরানোর চেষ্টা করবে, আমি ধরো মনে করলাম একটা সার্টেন টাইমে এই অবস্থায় আমার পজিশনটা এলো যে ফোর্স এদিকে আছে, হ্যাঁ এদিকে আছে, তার মানে এইভাবে ও থিটা অ্যাঙ্গেল করলো। তাহলে যখন টর্ক কাজ করে, টর্ক মানে অ্যাকচুয়ালি কাপল অফ ফোর্স যদি কোথাও কাজ করে, মানে দ্বন্দ্ব কাজ করে, তাহলে আমার অবজেক্টটা এরকম মুভ করতে পারে, তখনই এখানে টর্ক কাজ করে। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা টর্কের খুব ডিটেলসে যাব না, আমরা ভেক্টর পড়ার সময় টর্ক মানে শুধু একটা ফর্মুলা মনে রাখবো, আর ক্রস এফ।
এটা হলো টর্ক বের করার ফর্মুলা। তো এখান থেকে কিরকম ফরম্যাটে আমাকে কোশ্চেন দিতে পারে বা আমাদের কি ক্যালকুলেশন করতে হবে দেখো। দেখো, টর্কের ডিটেলস ক্যালকুলেশন আমরা করব রোটেশনাল মোশন যখন পড়াবো সেই সময়। এখন টর্কের কোনো ডিটেলস ক্যালকুলেশনে যাচ্ছি না, মানে ডেফিনেশনে যাচ্ছি না, এখন শুধু টর্কের একটা ক্যালকুলেশন বলে দিচ্ছি। কিরকম না, এখান থেকে তোমাদের প্রবলেম আসতে পারে ঠিক এরকম যে একটা অবজেক্ট, ধরো ইফ ফোর্স 2i plus j plus k Newton is applied on an object which is moving with respect to a point 0, 0, 0 having radius like 5 centimeter। তো এরকম কিছু প্রবলেম থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে এখান থেকে এটা তো 0, 0 বলা হলো আর এটা 5 সেন্টিমিটার বলা হলো, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে আর এর ভ্যালুটা হবে 5 সেন্টিমিটার আর এফ এর ভ্যালু তোমাদের কাছে দেওয়া আছে। আচ্ছা, এই প্রবলেমটাতে কিছু সমস্যা হলো, এইখানে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে তোমাকে কিন্তু আগে ফোর্সের মড বের করতে হবে, আর এখানে আর এরও এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে বলে ওখানে শুধুমাত্র মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু যদি ভেক্টর ফর্মে থাকে, ভেক্টর ফর্মে থাকলে কিন্তু এই জায়গার এই যে লাইনটা, এই লাইনটা তোমাদের একটু চেঞ্জ হবে। এই লাইনটা কিভাবে চেঞ্জ হবে, তখন বলবে এই রেসপেক্টে ঘুরছে কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে যে পয়েন্টে, সেখানে ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ পয়েন্ট, এটা 5 সেন্টিমিটার না বলে এখানে আর একটা ভ্যালু বলে দেবে, ধরো 2, 3, 4 এরকম কিছু একটা বলে দেওয়া থাকলো। তাহলে এই দুটো পয়েন্ট, যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে মানে সেন্টার, যেখানে ফোর্স অ্যাপ্লাই করলো সেটা এই পয়েন্ট, তাহলে এই সেন্টার আর এই পয়েন্ট, আর দেখো এই সবসময় সেন্টারের রেসপেক্টেই ঘুরবে সেটা নাও হতে পারে। প্রথমে এই দুটো পয়েন্টের রেসপেক্টে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে আর বের করে নিতে হবে। ফোর্স দেওয়াই আছে, এফ আছে, তাহলে লাস্টে কি করতে হবে, আর ক্রস এফ। এই হলো কনসেপ্ট। আর কি করে ক্রস গুণ করে আগের পেজেই দেখে নিয়েছো, এই যে ডিটারমিনেন্টে এইভাবে করা হয়। চলো পরের টপিকে। আচ্ছা, এখানে বলে রাখি, যারা 9-10 এর জন্য পরীক্ষা দিচ্ছ তাদের ভেক্টরের থিওরিটিক্যাল পার্টটা এটুকুই পড়লে হচ্ছে। এরপর আমাদের অ্যাপের দেখবে কিছু ক্লাস ওয়ার্ক আছে, কিছু হোমওয়ার্ক আছে, আরো কিছু প্র্যাকটিস সেট ইত্যাদি ইত্যাদি আছে। সেগুলোর মধ্যে থেকে যত কোশ্চেনগুলো পরপর পরপর পাবে সবগুলো সলভ করবে, আনসার কিও দেওয়া থাকবে, আশা করি সমস্যা হবে না। তো 9-10 যারা পরীক্ষা দেবে তারা ভেক্টর এই পর্যন্তই পড়বে। এবার যারা 11-12 পড়ছো তাদের জন্য কিছু জিনিস এক্সট্রা আছে, সেগুলো এবার একটু দেখো। দেখো, প্রথম দেখবো আমরা ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। এই ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট মানে, ধরো আমাদের কাছে তিনটে ভেক্টর আছে, এ, বি আর সি। তো প্রথমে আমরা যেটা করি, ধরো বি আর সি এর ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এটা যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। সেই ভেক্টর কোয়ান্টিটির সাথে যদি, এই পুরো ভেক্টর কোয়ান্টিটির সাথে যদি আবার একটা ভেক্টর এ তার ডট করি, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এদের মধ্যে কি করলাম, একটা ডট করলাম, তাহলে ফাইনাল রেজাল্টটা কিন্তু আমার অবশ্যই একটা স্কেলার কোয়ান্টিটি হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ট্রিপল প্রোডাক্টের আমার ফাইনাল রেজাল্ট কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি আসে। তো ট্রিপল প্রোডাক্টের যে ক্যালকুলেশনটা করা হয় সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা বুঝতেই পারছো যে খুব ডিটেলসে যাব না, আমরা ডাইরেক্ট ফর্মুলা ধরে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের অনেক সুবিধা হবে।
আমরা ধরে নিচ্ছি এর যে কম্পোনেন্ট গুলো ছিল সেটা এক্স এ ওয়াই এ জেড, বি এর জন্য বিএক্স বি ওয়াই বি জেড, সি এর জন্য সি এক্স সি ওয়াই সি জেড। এখানেও সেম রুল, একটা ডিটারমিনেন্ট ইউজ করব, ডিটারমিনেন্ট ইউজ করে এই ফর্মুলাটাকে ইউজ করে ক্যালকুলেশন করব। আরো একটা কথা বলে রাখি, এ ডট বি ক্রস সি মানে যা, বি ডট সি ক্রস এ মানে তা, সি ডট এ ক্রস বিও একই জিনিস। আচ্ছা, এটা হলো একটা ট্রিপল প্রোডাক্ট। এবার ট্রিপল ভেক্টর প্রোডাক্ট যেটা আছে সেটা হলো এই মাঝখানে ডট না হয়ে মাঝখানে ক্রস থাকবে। মাঝখানে যদি ক্রস থাকে তখন এটাকে মনে রাখার ফর্ম হলো বি এ ডট সি মাইনাস সি এ ডট বি। কেউ কেউ এটাকে এরকম ভাবে কিছু নিউমেরিক্স দিয়ে মনে রাখে, ব্যাক ক্যাপ বলে মনে রাখে। তাহলে এ ক্রস বি মানে হলো ব্যাক ক্যাপ। এর অ্যাপ্লিকেশনে যাব আমরা এবার, পরের পেজে চলো দেখি। আচ্ছা, প্রথম কথা হলো এই যে এ ডট বি ক্রস সিটা বের করেছিলাম, এই এ ডট বি ক্রস সি বের করলে এই জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? মনে করো আমার কাছে কোন একটা 3 ডাইমেনশনাল প্লেসে একটা এ আছে, কোন একটা জায়গায় ধরো বি আছে, কোথাও একটা ধরো সি আছে, এই এ বি সি। তো 3 ডাইমেনশনাল স্পেস বোর্ডে দেখানো সম্ভব না, বুঝতেই পারছো, তবু যতটা বলার বলছি। এই 3টে ভেক্টর দিয়ে যদি আমরা একটা 3 ডাইমেনশনাল কিছু ভাবি, তাহলে সেটা নিশ্চয়ই কিছু একটা ত্রিমাত্রিক জ্যামিতিক আকার হবে। সেই ত্রিমাত্রিক জ্যামিতিক আকারের যদি আমরা 3টে, ধরো যে কোনো আয়তঘনকের ক্ষেত্রে বলি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে আয়তন পাওয়া যায়। তাহলে এক্ষেত্রেও কিন্তু তাই মনে রাখতে হবে, এ ডট বি ক্রস সি মানে কিন্তু 3টে ডাইমেনশনকে বেসিক্যালি গুণ করছি, তার মানে এটা আসলে আয়তন বা ভলিউম বোঝাচ্ছে। তাহলে এ বি সি 3টে ভেক্টরকে যদি আমরা এ ডট বি ক্রস সি মানে এই ফর্মে নিয়ে আসি, সেটা আসলে সেই আয়তঘনকটার একটা আয়তন বা ভলিউম পাওয়া যায়। তাহলে এখান থেকে আমাদের মূলত 2 ধরনের প্রশ্ন আসতে পারে। কিরকম 2 ধরনের প্রশ্ন? একটা প্রশ্ন দেখে নাও। ধরো একটা ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস 4k, একটা দেওয়া আছে b ইকুয়াল টু 2i মাইনাস j মাইনাস 5k, আর একটা ভেক্টর মনে করো দেওয়া আছে c ইকুয়াল টু 6i প্লাস j প্লাস k। এখান থেকে আমাদের যেমন কোশ্চেন আসতে পারে, প্রথমে বলবে এবিসি এই গিভেন, তাহলে ফাইন্ড আউট করো এই এবিসি যে ত্রিমাত্রিক যে জ্যামিতিক আকার তৈরি করছে তার ভলিউমকে ফাইন্ড আউট করো। তার ভলিউম ফাইন্ড আউট করতে গেলে কি করতে হবে? এই নিলাম, প্রথমে প্রত্যেক এর সাথে এর যে সহগগুলো আছে, এটা 1, এটা 2, এটা 4, বসিয়ে দাও 1 2 4। তারপর বি এর গুলো 2 -1 -5, সি এর গুলো 6 1 1। আর যেহেতু তোমাদের ডিটারমিনেন্ট অলরেডি শেখানো হয়ে গেছে, তাই আমি এটাকে আর ক্যালকুলেশন করে ভিডিও বড় করব না। তাহলে কি হবে? এইটাকে ভ্যালু বের করলে যা আসবে সেটাই হলো আমার ভলিউম অফ দ্যাট শেপ। আচ্ছা ভাবো তো, যদি কোনোভাবে এই ভলিউমটা 0 এসে যায়, ভলিউমটা 0 এসে যাওয়া মানে তাহলে কি মিন করে? একটা ত্রিমাত্রিক ছবি, তার ভলিউম 0, তাহলে কি ও আর ত্রিমাত্রিক থাকে? থাকে না। ভলিউম 0 মানে ও তখন 2D তে নেমে আসে। তার মানে কি হচ্ছে ভাবো, একটা ঘনক বা আয়ত ঘনক আছে, তার আয়তন 0 মানে কি? আমি পুরোটাকে একটা প্লেনের উপর শুইয়ে দিয়েছি। তার মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে, যে 2D তে মানে যদি আমরা এ ডট বি ক্রস সি বের করি, যদি কোনোভাবে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে বুঝতে হবে ও পুরোটাই হলো ওরা একটা তলে আছে, মানে কোপ্লেনার। এটাই হলো কোপ্লেনারিটির কন্ডিশন। এর পরের টপিকে দেখো, কন্ডিশন অফ কোপ্লেনারিটি। যদি এ বি সি 3টে ভেক্টরের এই এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে বুঝতে হবে যে এরা কোপ্লেনার। লাস্ট ইয়ার এই কোপ্লেনারিটির উপর রিলেটেড একটা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনটাকে পরে বুঝিয়ে দেবো, এখন ইয়ারের কোশ্চেন এখানে তুললাম না। তো একটা অলমোস্ট একই রকম টাইপের একটা এক্সাম্পল দেখো, একটা ভেক্টর আছে এটা, একটা ভেক্টর আছে একটা, একটা এই, সব জায়গায় ভ্যালু আছে, এখানে শুধু একটা ভেরিয়েবল এ আছে বা কনস্ট্যান্ট এ আছে, মানে আননোন কিছু এ। বললো যে এরা কোপ্লেনার, তাহলে পরে ফাইন্ড এ।
তাহলে এরা কোপ্লেনার মানে তাহলে আমাদের কি করতে হবে, ফর্মুলা সেই একই, প্রথমে ডিটারমিন্যান্ট নেব। ডিটারমিন্যান্টের প্রথমটাতে তাহলে এটা এ হবে, তারপর এটা 1 হবে, এটা -1 হবে, 2 3 -2 হবে, তারপর এটা 1 -4 1 হবে। মানে এখান থেকে বসালাম এইগুলো, বসানোর পর এটা যা ভ্যালু আসবে সেটা ইকুয়াল টু আমরা 0 বসিয়ে দেবো, একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনকে সলভ করলে এর ভ্যালু পাওয়া যাবে। তাহলে এই কন্ডিশন অফ কোপ্লেনারিটি থেকে আমরা কি বের করতে পারি না, কোনো একটা এরকম আননোন কোনো যদি কোয়ান্টিটি থাকে তার ভ্যালু বের করতে পারি। চলো পরের টপিকে। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল বলে তিনটে জিনিস। দেখো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। প্রথমে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট পড়তে গেলে সব থেকে ভালো একটু যদি মনে করো একটা জিনিস, কি মনে করবে না, গ্র্যাভিটেশনাল ফিল্ড কিংবা ইলেকট্রিক ফিল্ড যদি ভাবো, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ছিল ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর, বা কেউ কেউ বলতাম ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স, হোয়াট এভার। আমি আপাতত ডিভিডিআর ফর্মেই রাখছি। তো আমরা প্রথমে একটা ফাংশন ফাইকে একটুখানি ডিফাইন করে নিচ্ছি। ফাই হলো একটা স্কেলার ফাংশন। একটা স্কেলার ফাংশনের যদি আমরা গ্রেডিয়েন্ট করি, এভাবে করতে হয়। এই গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কি মিন করে? এই গ্রেডিয়েন্ট মিন করে ইট ইজ দ্য রেট অফ ইনক্রিজিং ফাই ইন আ ডাইরেকশন। কিরকম, একটা ছোট্ট এক্সাম্পল বলি তোমাদের। মনে করো একটা জায়গাতে একটা পোটেনশিয়াল আছে ভি, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ধরো ওটা চেঞ্জ হয়ে ভি প্লাস সাম ডিভি হলো, আর একটু সামনে যাচ্ছি ভি প্লাস ধরো 2 ডিভি হলো। তার মানে কি হচ্ছে, যত সামনের দিকে যাচ্ছি এই যে পোটেনশিয়ালটা এটা ইনক্রিজ করছে। আবারও বলছি, পোটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, একদম প্রথমে বলে এসেছি, এই জন্য আমরা এখানে এই পোটেনশিয়ালকে এক্সাম্পল হিসাবে ধরলাম। তাহলে কি হলো, যে কোনো স্কেলার ফাংশন যখন ওটা একটা সার্টেন ডিস্টেন্স বরাবর গিয়ে চেঞ্জ হবে বা ইনক্রিজ হবে, এবার এই চেঞ্জ বা ইনক্রিজ কিসের রেসপেক্টে হচ্ছে, টাইমের রেসপেক্টে কিন্তু নয়, এটা দেখো যত ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের রেসপেক্টে হচ্ছে। তাহলে কি রেটে চেঞ্জ হচ্ছে এই ভি এর ভ্যালুটা, আমি ধরলাম এই ভি থেকে ভি প্লাস ডিভি হলো এই জায়গাটুকু যে মাঝখানে গ্যাপ আছে সেটা ধরো ডিএক্স। তাহলে চেঞ্জ হয়েছে কতটা, ডিভি। কতটা ডিস্টেন্সের জন্য চেঞ্জ হয়েছে, ডিএক্স এর জন্য। তাহলে এই যে ডিভি ডিএক্স, এটা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর আমার ভি এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স। এটা শুধু এক্স অক্ষ বরাবর হলে আমরা ডিভি ডিএক্স নেব। যদি এটা এক্স অক্ষ বরাবর না হয়, যদি ধরো 3D তে হয়, তাহলে পরে কি হলো, এর সাথে একটা নিশ্চয়ই ডিভি ডিওয়াইও থাকতে পারে, একটা ডিভি ডিজেডও থাকতে পারে। আর যখন তিনটে অক্ষ একসাথে আসছে, তাহলে তখন আই জে কে আলাদা করে মেনশন করতে হচ্ছে, করার পর নিজেদের মধ্যে যোগ করে দিতে হচ্ছে, তখন কমনলি এটাকে আমরা ডিভিডিআর বলছি। এই যে ডিভিডিআর, এটাকেই এক কথায় বলা হচ্ছে হলো গ্রেডিয়েন্ট। মনে পড়ছে নিশ্চয়ই, এটাকে ন্যাবলা বলা হয় অ্যাকচুয়ালি সিম্বলটাকে, তো গ্র্যাড ফাই বা হোয়াটএভার। তো এই হলো আমার গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন। তাহলে গ্রেডিয়েন্ট কিভাবে পেলাম দেখো, শুধুমাত্র যদি একটা অক্ষের ক্ষেত্রে হয় তখন ডিভিডিএক্স, দুটো অক্ষ হলে ডিভিডিএক্স ডিভিডিওয়াই, তিনটে হলে জেড আসলো, সেজন্য আমি এখানে তিনটেই দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটুখানি বলে রাখি, আমি এখানে বোঝানোর সময় বোঝার সুবিধার্থে ডি দিয়ে লিখেছিলাম, কিন্তু এখানে দেখো ডেল ডেল করে লেখা আছে। এই ডেল করে লেখার কি অর্থ বহন করে, এই ডেল করে লেখা অর্থ বহন করে যে এখানে আমাদের সব সময় পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। কি করতে হবে এখানে, পার্শিয়াল ডেরিভেটিভ। তো আমরা এক কাজ করি, এর একটা অ্যাপ্লিকেশন দেখি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে ব্যাপারটা কিরকম। দেখো, মনে করো তোমাদের কাছে একটা স্কেলার ফাংশন বললো ফাই।
ফাই ইকুয়াল টু ধরো বলে দেওয়া হলো যে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, ওকে, এই দেওয়া আছে। দিয়ে বললো এর গ্র্যাড বের করো বা গ্র্যাডিয়েন্ট বের করো, মানে গ্র্যাড ফাই। তাহলে আমাদের কাছে ফর্মুলা কি? গ্র্যাড ফাই মানে আই ডেল ফাই ডেল এক্স। তাহলে আই ডেল ডেল এক্স অফ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জে ডেল ডেল ওয়াই অফ সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস কে ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম হলো যখন যে ভেরিয়েবলের ডেরিভেটিভ করব সে বাদে বাকিদেরকে আমরা কনস্ট্যান্ট ভাববো। তাহলে এখানে দেখো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এক্স বাদে বাকি আমার এখানে এ কনস্ট্যান্ট ভাববো একে, ওয়াই জেড কে। তাহলে এটার জন্য আসবে শুধু 2xi। পরের লাইনে দেখো এটা তো ডেল ডেল ওয়াই করছি, তাহলে ওয়াই বাদে বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ারও কনস্ট্যান্ট, জেড ও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট জেড বাইরে চলে আসবে, আর ডেল ডেল ওয়াই অফ ওয়াই ইজ 1, সো জেড ইন্টু জে ক্যাপ। এটার জন্য কি আসছে? এটার ক্ষেত্রে তাহলে একই রকম ভাবে এটাকে কনস্ট্যান্ট ভাবছি, ওয়াই কনস্ট্যান্ট বাইরে আসবে, ওয়াই এর জেড ডেল ডেল জেড অফ জেড ইজ 1, তাহলে ওয়াই ইন্টু কে। এই তাহলে যদি আমাদের কোন একটা স্কেলার ফাংশন, দেখো যখন ফাই লিখেছি ফাই এর সাথে কোনো কিন্তু আই জে কে নেই, কারণ আমি বারবার বলছি ফাই হলো একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ গ্রেডিয়েন্ট সবসময় স্কেলার রাশিরই হয়ে থাকে। এখান থেকে এইভাবে গ্র্যাড ফাই ক্যালকুলেট করা হয়। তো প্রবলেম এভাবেও দিতে পারে কোন একটা ফাংশন দিয়ে, অথবা এভাবেও বলতে পারে যে ফাই এর ভ্যালু এত, তাহলে পরে একটা পয়েন্ট বললো যে 2 3 1, এখানে গ্র্যাড ফাই এর ভ্যালু কত। তাহলে প্রথমে তোমরা কমনলি গ্র্যাড ফাইটা বের করবে, তারপর এই এক্স এর জায়গাতে 2, ওয়াই এর জায়গাতে 3, জেড এর জায়গাতে 1 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে নেবে। এটাই হলো আমার গ্র্যাড ফাই। আর ফাই বলতে তাহলে কি হচ্ছে? ফাই তো স্কেলার কোয়ান্টিটি, মানে যেটা ডিস্টেন্সের সাথে সাথে চেঞ্জ হতে পারে, যে কোনো কাইন্ডের পোটেনশিয়াল হতে পারে, টেম্পারেচার হতে পারে। এই তাহলে এই হলো আমার গ্রেডিয়েন্ট। আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিক দেখো ডাইভারজেন্স। আচ্ছা, এই ডাইভারজেন্সের যেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বলছে, ডাইভারজেন্স হলো ফ্লাক্স পার ইউনিট ভলিউম। আচ্ছা, প্রথমে বুঝে নিতে হবে ফ্লাক্স জিনিসটা কি। ফ্লাক্স হলো, মনে করো একটা জায়গায় কোনো চার্জ রাখা আছে, সেই চার্জ ধরো প্লাস কিউ চার্জ। এই চার্জের থেকে আমরা কি জানি? এখান থেকে এরকম ভাবে বলরেখা বা লাইনস অফ ফোর্স বাইরের দিকে আসে। এবার এর সাথে যদি এর সামনে একটা কোনো একটা এরিয়াকে ধরি পারপেন্ডিকুলারলি, তাহলে ওই এরিয়ার উপর দিয়ে কি হচ্ছে না অনেকগুলো বলরেখা বা লাইনস অফ ফোর্স পাস করছে। কোনো একটা পার্টিকুলার এরিয়াতে যতগুলো লাইনস অফ ফোর্স পাস করে সেটাকেই বলা হচ্ছে হলো ফ্লাক্স। আর যদি ওই ফ্লাক্সটা পার ইউনিট ভলিউমে কতগুলো হয় সেটা বের করতে চাই, তখন আমাদের এই ডাইভারজেন্স নিতে হয়। তাহলে ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাক্স পার ইউনিট ভলিউম। তো কিরকম, মনে করো আমি একটা ভলিউম নিলাম, তার মধ্যে কিছু বলরেখা ঢুকলো, কিছু বলরেখা বেরিয়ে গেল। আমি ধরলাম 100টা বলরেখা ঢুকলো, আবার 100টা বেরিয়ে গেল। তাহলে ওই ভলিউমটাতে কতগুলো ফ্লাক্স থাকলো? 0 ফ্লাক্স থাকলো। তার কারণ হলো যতগুলো আসছে ইন হচ্ছে ততগুলোই আউট হচ্ছে। তাহলে যদি ডাইভারজেন্স মানে যদি ফ্লাক্স পার ইউনিট ভলিউম হয়, তাহলে কোনো একটা কন্ডিশন মনে করো বললাম যে ডাইভারজেন্স হলো 0, তাহলে ডাইভারজেন্স 0 মানে এটা বোঝাচ্ছে যে ওখানে যতগুলো ফ্লাক্স ইন হয়েছে আর যতগুলো ফ্লাক্স আউট হয়েছে সেটার ভ্যালু 0 হবে। তো ডাইভারজেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় না, দেখতেই পাচ্ছ, আমরা যদি একটা ভেক্টর এ নিই, এর ভেক্টরকে এভাবে কম্পোনেন্ট ওয়াইজ ভাঙি, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড এ জেড কে। তাহলে পরে এখানে অ্যাকচুয়ালি এই যে ন্যাবলা ইকুয়াল টু হলো, যদি ভেক্টর ফর্মে ধরি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড।
আমরা যদি ডাইভারজেন্স করি, ডাইভারজেন্স মানে তাহলে আমার ন্যাবলা ডট এ, তাহলে ন্যাবলা ডট এ নিলাম, তার মানে এই দুটোকে ডট করছি। ডট করার ক্ষেত্রে কি হয়, শুধু আই এর সাথে আইটাই থাকবে, জে এর সাথে জে থাকবে, কে এর সাথে কে থাকবে। তাহলে এখানে আসছে ডেল ডেল এক্স অফ এ এক্স। তোমরা একটা জিনিস কনফিউজড হবে না কিন্তু, এই আইটা আমি এখানে সামনে লিখেছি, এখানে পেছনে লিখেছি, এটা কোনো ম্যাটার করে না। তাহলে ডেল ডেল এক্স অফ এ এক্স, পরে এটার ক্ষেত্রে কি হবে, ডেল ডেল ওয়াই অফ এ ওয়াই, কারণ এখানে তো জে ডট জে 1 হয়ে গেল, প্লাস এক্ষেত্রে হচ্ছে ডেল ডেল জেড অফ এ জেড। তাহলে এইটাই অ্যাকচুয়ালি এখানে আমরা ব্যবহার করেছি এই ফর্ম। আচ্ছা, তো কোন একটা প্রবলেম এখান থেকে দেওয়া থাকতেই পারে, যে তোমাকে হয়তো বলে দিল যে আমাদের একটা জায়গাতে একটা ভেক্টর আছে, কিছু একটা ভ্যালু বলে দিল a ইকুয়াল টু আই, ধরো 2i প্লাস এক্স জে প্লাস কে, বললো যে এই ভেক্টরটা ক্ষেত্রে ফ্লাক্স ইন অ্যান্ড আউটার ইকুয়াল, এই ভেক্টর ক্ষেত্রে বলা হলো ফ্লাক্স ইন অ্যান্ড আউটার ইকুয়াল দিয়ে বললো তাহলে এক্স এর ভ্যালু বের করো। একদম সিম্পল রুল, প্রথমে এটা বের করবে, মানে ডাইভারজেন্স বের করবে, ডাইভারজেন্স বের করে ওটাকে 0 বসিয়ে দেবে, তারপর নর্মাল ক্যালকুলেশন করে এখান থেকে এক্স এর ভ্যালু বের করবে। এর পরের টপিক দেখো, এই ডাইভারজেন্সেরই একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে গস ডাইভারজেন্স থিওরাম। এই গস ডাইভারজেন্স থিওরামটা কি বলি, তোমরা এই গস ডাইভারজেন্স থিওরামের যে নিউমেরিক্যালস গুলো হয়, এই নিউমেরিক্যালস গুলো জেনারেলি সাইজে একটু বড় হয়। তো আমরা জানি আমাদের এমসিকিউ পরীক্ষা হবে, তাহলে এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে গস ডাইভারজেন্স থিওরামের অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন আসার কোনো চান্সই নেই। শুধু এটা মনে রাখবে যে গাউস ডাইভারজেন্স থিওরামে এখানে কি করা হয়, সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করা হয়। কি বললাম, সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করা হয়। পরের টপিকে চলো। আচ্ছা, এবার চলে আসবো কার্ল। কার্ল হলো এই ন্যাবলা ক্রস এ। কার্লে কি হয়, কার্ল ক্যালকুলেশন করার নিয়ম হলো যে কোনো ক্রস প্রোডাক্টে আমরা জানি আই জে কে উপরে থাকবে, আর কার্ল মানে কি ছিল, আই ডেল ডেল এক্স, তাহলে এটা ডেল ডেল, দেখো অ্যাকচুয়ালি ভেক্টর প্রোডাক্টের হিসাবই করলাম। এ মানে যদি আমার হয় এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর ন্যাবলা যদি হয় আমার ধরো ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, তাহলে পরে এই দুটোর যদি ক্রস করতে চাই, এই দুটোর ক্রস করতে গেলে আমার রুল হলো সবার মধ্যে কমন আই জে কে প্রথম লাইনে আছে, আগে কে আছে এই ডেলটা, মানে এটা মানে কি হচ্ছে এর সহগ ডেল ডেল এক্স, এটার সহগ ডেল ডেল ওয়াই, এটার সহগ ডেল ডেল জেড। আচ্ছা, এর জন্য কি আছে এগুলো, তাহলে প্রথমে এক্স, তারপরটাতে এ ওয়াই, তারপরটা হলো এ জেড। এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা কার্লের ক্যালকুলেশন করতে পারি। তো কার্লের এই যে ক্যালকুলেশনটা, এটা কি কাজে লাগে, এটা যে কাজে লাগে সেটা হলো তোমাকে কোনো একটা ভেক্টর দেওয়া থাকতেই পারে, দিয়ে বললো কার্ল ক্যালকুলেশন করো, তাহলে এখানে বসিয়ে করবে। আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আর কার্লের অ্যাপ্লিকেশনটা এই জায়গাতে পাবে, এই পেজে। কখনো কখনো কোনো একটা ভেক্টর দিয়ে বলতে পারে যে এটা সলিনয়েডাল ভেক্টর নাকি ইরোটেশনাল ভেক্টর। এটা করতে গেলে যেটা আমাদের করতে হয়, একবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে হবে, আর একবার একবার ডাইভারজেন্স ক্যালকুলেট করতে হবে, আর একবার কার্ল ক্যালকুলেশন করতে হবে। যদি দেখো ডাইভারজেন্স 0 তাহলে ওটা হবে সলিনয়েডাল ভেক্টর, যদি দেখো কার্ল 0 তাহলে ওটা হবে ইরোটেশনাল ভেক্টর। আচ্ছা, মাঝখানে একটা পেজ স্কিপ করেছি, কেন স্কিপ করেছি বলে নি। দেখো এইখানে কিছু আইডেন্টিটিস আছে, এই আইডেন্টিটিস গুলো একবার বলে নি। ধরো এটা তো গ্রেডিয়েন্ট, কমনলি গ্রেডিয়েন্ট বুঝতেই পারছি, গ্রেডিয়েন্টের মধ্যে যদি দুটো ফাংশন থাকে তাহলে ওটাকে ইন্ডিভিজুয়াল এভাবে ভাগ করে দেওয়া যায়, যদি মাল্টিপ্লাইড থাকে তাহলে ওটাকে
এইভাবে লিখতে হয়। এই যে ফাংশন গুলো আছে বা এই আইডেন্টিটিস গুলো আছে, এই আইডেন্টিটিস গুলো ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করতে হবে, কারণ এই আইডেন্টিটিস গুলো থেকে তোমাদের ইন্ডিভিজুয়াল অঙ্ক দেওয়ার চান্সেস খুব কম। অঙ্ক দিলে খুব বড় হয়ে যায় অঙ্কগুলো সাইজে। তাহলে কি হতে পারে, অনেকগুলো আইডেন্টিটিস বলে দিয়ে কোনটা কারেক্ট বা কোনটা ইনকারেক্ট এভাবে কোশ্চেন হতে পারে। ওকে, লাস্ট যে টপিকটা আছে তোমাদের ভেক্টর, সেটা হলো ভেক্টরের আবার দুটো টাইপ হয়, একটা পোলার ভেক্টর আর একটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর। তো পোলার ভেক্টর আর অ্যাক্সিয়াল ভেক্টরটা কি বলি, যদি কোনো ভেক্টরের একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে তখন তাকে আমরা বলি হলো পোলার ভেক্টর। আর যদি কোনো একটা ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর বলতে বোঝায় হলো কোনো একটা ভেক্টর যদি একটা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট ঘুরছে বা কোনো একটা পয়েন্টের, হ্যাঁ ঠিক আছে, একটা অ্যাক্সিসের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট ঘুরছে, সেই অবজেক্ট রিলেটেড কোনো কোয়ান্টিটি যদি নিতে হয়, সোজা কথায় রোটেশনাল মোশন রিলেটেড কোনো কোয়ান্টিটি যদি নিতে হয়, তখন সেই ধরনের ভেক্টর কোয়ান্টিটিকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে পোলার ভেক্টরের এক্সাম্পল কি হচ্ছে, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। যেন এই ভেলোসিটির একটা পার্টিকুলার ডিরেকশন আছে, অ্যাক্সিলারেশনের ডিরেকশন আছে, কিন্তু রোটেশনাল মোশন, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কি হয়, একটা অ্যাক্সিস থাকে, তার রেসপেক্টে একটা আর রেডিয়াসের একটা অবজেক্ট থাকে, রেডিয়াসে কোনো একটা অবজেক্ট থাকে, এটা মনে করে মুভ করছে, তখন এর অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল ইকুয়াল টু কি করে লিখি, আর ক্রস এমভি করে লিখি। তাহলে আর এই এমভিটা হলো নর্মাল মোমেন্টাম, আর হলো যে ডিস্টেন্সে বা যে অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সে ও ঘুরছে সেই ডিস্টেন্সটা। তাহলে এই যে এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলোকে বলা হচ্ছে হলো অ্যাক্সিয়াল ভেক্টর। আচ্ছা, তো এই হলো আমাদের পুরো ভেক্টর। এই দুটো ক্লাস মিলে ভেক্টরের টোটাল যেটা পড়ানো হলো, আশা করা যায় এর বাইরে থেকে কোনো কোশ্চেন হওয়ার কথা নয়। তোমরা ঠিকঠাক করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস সেট রিলেটেড আমাদের অ্যাপটাতে দেখবে, প্র্যাকটিস সেট রিলেটেড অনেক কোশ্চেন থাকছে, প্র্যাকটিস কোশ্চেন থাকছে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকছে, আনসার কি সহই থাকবে যাতে তোমাদের প্রবলেম না হয়। তো সেগুলো দেখো, প্র্যাকটিস করো। ভেক্টর শেষ হলো, আমরা নেক্সট ক্লাসে বা পরের ভিডিওতে পরের টপিক নিয়ে আসবো। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।